সবাইকে ক্লাসে স্বাগত। আজকে আলোচনা করব অধ্যায় 18কে নিয়ে। বিষয় হলো সদৃশ্যতা বা সিমিলারিটি। আমরা এটিকে ভালো করে বুঝব এবং তারপর কোষে দেখি 18.2তে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে দেখে নেওয়া যাক সদৃশ্য চিত্র জিনিসটা কি। একাধিক চিত্রের আকার আলাদা হলেও যদি আকৃতি এক হয় তবে চিত্রগুলি পরস্পর সদৃশ্য হবে। তোমরা দেখেছো যে পরপর তিনটি চিত্র দেওয়া আছে, এদের আকার কিন্তু আলাদা, আকৃতি এক, তাই চিত্রগুলি পরস্পর সদৃশ্য। এরপর আমরা দেখে নেব কিছু জ্যামিতিক সদৃশ্য চিত্রকে। প্রথমত দেখো, ফার্স্ট রোতে তিনটি ত্রিভুজ দেওয়া আছে, তারা কিন্তু পরস্পর সদৃশ্য। এবং সেকেন্ড রোতে যেটা দেওয়া আছে তিনটি বর্গক্ষেত্র, তাদের সদৃশ্য বলবো, কারণ তাদের আকৃতি একই কিন্তু আকার আলাদা। এরপর আমরা ধরে নেব দুটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ হলো এবিসি এবং ডিইএফ। তোমরা যদি খাতা কলমে একটু পরীক্ষা করো দেখবে এবি এবং ডিই এই দুটি অনুরূপ বাহু, ঠিক বিসি ইএফ অনুরূপ বাহু এবং এসি ডিএফও অনুরূপ বাহু। তাদের অনুপাতগুলো যদি তোমরা নাও দেখবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সমান। অর্থাৎ আমরা পেলাম ত্রিভুজ দুটি যদি সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। ঠিক একইভাবে এ কোণের সঙ্গে ডি কোণ, বি কোণের সাথে ই কোণ এবং সি কোণের সাথে এফ কোণ, এগুলো অনুরূপ কোণ, তারা কিন্তু পরস্পর সমান। এরপর এক নজরে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দেখে নেওয়া যাক। 1 নম্বর পয়েন্ট, দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, কিন্তু সদৃশ্য হলে সর্বসম নয়। 2 নম্বর পয়েন্ট, দুটি ত্রিভুজের অনুরূপ কোণ সমান হলে তারা সদৃশ্য কোণই হয়। 3 নম্বর পয়েন্ট, একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে এবং অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে আমরা দেখলাম দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, এবং সঙ্গে সঙ্গে আরেকটা ধর্ম আমরা লক্ষ্য করি যে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। তাহলে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলি, গ্রিক ম্যাথমেটিশিয়ান থ্যালেস তিনি একটা সত্য বলেছিলেন। সত্যটা হলো কি না, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, এবং এটা প্রমাণ করার জন্য তিনি একটা ইম্পর্টেন্ট রেজাল্ট ব্যবহার করেছিলেন। সেই ইম্পর্টেন্ট রেজাল্টটা কি একটু আসা যাক। ইম্পর্টেন্ট রেজাল্টটা হলো কি, আমি যদি একটা ত্রিভুজ এখানে আঁকি, ধরলাম এই এ বি সি একটা ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল একটা যদি সরলরেখা টানি, কিংবা এই এ বি এবং এসি এই দুটি বাহুকে যদি বর্ধিত করা যায়, ধরলাম আমার ত্রিভুজ ছিল এইটা, এটাকে দুভাবে বর্ধিত করা যায়। আমরা ধরলাম কি এইখানে এইভাবে বর্ধিত করলাম, এইভাবে বর্ধিত করলাম, এবং এই এ বি সি আমি যদি বলি এখানে এ বি সি, এই এবিসি এবি এবং এসি কে যদি বর্ধিত করি তাহলে এই বিসি এর সমান্তরাল সরলরেখা আমি এটাও বলতে পারি। আবার আরেক ভাবেও আঁকা যায়, সেটা হলো কি না, আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটু ছোট করে আঁকি। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিলাম এবিসি। এবিসি, এখন এই এবিসি এই বিসি এর সমান্তরাল একটা সরলরেখা আঁকবো, যেটা এই এবি এবং এসি বা সিএ বা বিএ কে যদি বর্ধিত করি এইভাবে, তাহলে এর সমান্তরাল সরলরেখা এইভাবে ছেদ করতে পারে। তাহলে আমি একটু নাম দিয়ে দিই, এখানে ডি, এখানে ই, এখানে বলে দিই এটা হলো কি ডি, এটা হলো কি ই। আবার এখানেও তাই, এখানে বি এ কে বর্ধিত করেছি, ঠিক সিমেট্রি রেখে আমি এটাকে নাম দিলাম এটা ডি, এটা হলো কি ই। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বর্ধিত বাহুকে কিভাবে ছেদ করতে পারে। তিনটি চিত্র দিয়ে দেখালাম। প্রথমত আমরা দেখলাম যে এবি আর এসি কে এইভাবে ছেদ করলো, এবং দ্বিতীয় ভাবে আমি দেখালাম যে এবি এবং এসি কে যদি বর্ধিত করা হয় তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখা এইভাবে ছেদ করলো, এবং এই দিকে বিএ এবং সিএ কে যদি বর্ধিত করা হয় তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখা এইভাবে ছেদ করলো। তাহলে আমরা সমান্তরাল, অর্থাৎ আমরা একটা চিহ্ন দিয়ে দিই, এইগুলো সমান্তরাল সমস্ত কিছু। তাহলে আমরা এখানে বলবো যে থ্যালেস প্রথমে দেখিয়েছিলেন যে AD divided by DB this is equal to AB divided by EC।
এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট পাবো, তিনটি চিত্রের ক্ষেত্রে কিন্তু সম রেজাল্ট পাবো। তাহলে আমরা এই রেজাল্টগুলোকে এস্টাবলিশ করব। আমি একটা রেজাল্ট শুধু দেখাচ্ছি, এটা কিন্তু তিনটা চিত্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। তবে এই রেজাল্টটা প্রুফ করার আগে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, সেই ফ্যাক্টস গুলো আমরা একটু ডিডাকশন করে নিই। ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলতে কি, তোমরা একটু দেখো, এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ ধরলাম, এটা এ বি সি ত্রিভুজ। এখন আমি এই বিসি বাহুর উপরে দুটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এ একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ। তাহলে এই দুটি ত্রিভুজের নামকরণ করা যাক, এটা হলো কি ডি, এটা হলো কি ই। তাহলে তোমরা দেখলে কি এই দুটো ত্রিভুজের বৈশিষ্ট্য কি, এই দুটি ত্রিভুজের একটি সাধারণ শীর্ষ আছে এবং এই দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা বিসির উপরে আছে। তাহলে আমরা প্রমাণ করবো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সেই ফ্যাক্টটা কি, আমরা এই অনুপাতটা বের করব, এ বি ডি এই ত্রিভুজ হোল ডিভাইডেড বাই ত্রিভুজ এ ই সি, এই দুটি ত্রিভুজের অনুপাতটা কি হবে, ক্ষেত্রফলের অনুপাত। এই ক্ষেত্রফল পাবো কি করে, আমরা প্রথমে একটা লম্ব টানি, এখানে আমি ধরলাম এটা হলো কি পি। তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নিচু ক্লাসে শিখেছো, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু বিডি ইন্টু এপি ডিভাইডেড বাই হাফ ইন্টু, এখানে কি পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা হলো ইসি আর এর উচ্চতাটা হলো কি এপি। তাহলে আমরা কি পেলাম, এপি এপি চলে গেল, হাফ হাফ চলে গেল, রয়ে গেল কি না শুধুমাত্র বিডি ডিভাইডেড বাই ইসি। অর্থাৎ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে দুটি ত্রিভুজের বৈশিষ্ট্য যদি এইরকম হয়, তাদের একটা কমন ভার্টেক্স থাকবে, সাধারণ শীর্ষ, এবং এই দুটি ত্রিভুজ যদি ভূমি যদি একই রেখার উপরে থাকে, তাহলে আমরা বলবো এই দুটি ত্রিভুজ, এই ত্রিভুজ ডিভাইডেড বাই এই ত্রিভুজ, তারা কিন্তু কার সঙ্গে সমান হবে না, এই ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ কি, এই কন্ডিশনে, যে কন্ডিশনগুলো বললাম, তার কন্ডিশনে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে এই হলো কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই ইম্পর্টেন্ট ফ্যাক্টের সাহায্যে কিন্তু থ্যালেস দেখিয়েছিলেন একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। সেটা হলো কি, আমি আগেই বলেছি, কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এর প্রুফটা আমরা একটু দেখে নেব। এবার তাহলে থ্যালেসের উপপাদ্যটা প্রমাণ করা যাক। তো আমরা একটু দেখে নিই, আমরা ত্রিভুজটা এ বি সি, একটা ত্রিভুজ আছে যেটা বিসি এর সমান্তরাল ডি। এখন আমরা এখানে একটা অঙ্কন করব। অঙ্কনটা হলো কি, নাম প্রথমে আমি বিই যোগ করে দিলাম। তাহলে আমরা যে ফ্যাক্টসের কথা বলেছিলাম, যে এখানে এ ডিই একটা ত্রিভুজ পেলাম, আমরা লিখলাম যে এ ডিই, এই একটা ত্রিভুজ। আবার একটা ত্রিভুজ পেলাম ডিইবি, আমরা লিখলাম যে ত্রিভুজ ডিইবি। তাহলে এই দুটি ত্রিভুজের বৈশিষ্ট্য হলো তাদের একটা কমন রেশিও, কমন শীর্ষ আছে এবং তারা একই ভূমির উপরে অবস্থিত। তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম, যে ফ্যাক্টসটা পেয়েছিলাম, সেই ফ্যাক্টটা হলো কি না, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কার সঙ্গে সমান হবে না, ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলবো কি এডি হোল ডিভাইডেড বাই ডিবি। এরপর আমরা আরেকটা ফ্যাক্ট এখানে দেখবো, সেটা হলো কি, যদি আমরা সিডি আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা আবার দুটো ত্রিভুজ পেলাম, এডিই ত্রিভুজ এডিই পেলাম, আরেকটা ত্রিভুজ পেলাম ত্রিভুজ সিডিই। তাহলে এটাও লিখলাম ত্রিভুজ সিডিই। তাহলে এই দুটি ত্রিভুজ যদি অনুপাত নেই, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু একটা স্পেশালিটি আছে, তাদের একটা কমন শীর্ষ আছে ডি এবং তাদের একই ভূমি এসি এর উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কার সঙ্গে সমান হবে না, এই বাই ইসি। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা জানি অলরেডি, সেটা হলো কি, যেহেতু ডিই এবং বিসি সমান্তরাল এবং এই ডিই বাহুর উপরে দুটি ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আছে, এই দুটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, নিশ্চিত তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা একটু রিপ্লেস করছি যে এই বিডিই ত্রিভুজ যা বা বিইডি ত্রিভুজের ক্ষেত্রফল যা, সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল তা। তাহলে আমি এইখানে একটু রিপ্লেস করছি, ত্রিভুজ এডিই
হোল ডিভাইডেড বাই এই সিডিই ত্রিভুজের বদলে আমি লিখছি কি এই বিইডি, ত্রিভুজ বিইডি, এইটা সমান আমরা যা আছে তাই লিখে দিই এই এবং বাই ইসি। তাহলে একটু ভালো করে লক্ষ্য করি আমরা যে এই যে একটা রেশিও পেলাম ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ডিবি, এখানেও কিন্তু ঠিক একই রেশিও পেলাম। তাহলে আমরা বলতে পারি কি এইটার সঙ্গে এইটা কি না সমান। তাহলে আমরা লিখতে পেলাম অতএব AD হোল ডিভাইডেড বাই DB দিস ইজ ইকুয়াল টু AE বাই EC। তাহলে রেজাল্ট আমরা যেটা বলেছিলাম, থ্যালেস যেটা বলেছিলেন যে প্রুফটা করেছিলেন, তাহলে প্রুফটা হয়ে গেল। তাহলে কি পেলাম না DE হলো কি না BC একটি বাহু ত্রিভুজে তার সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহু AB এবং AC কে সমানুপাতে বিভক্ত করলো, অর্থাৎ কি AD ডিভাইডেড বাই BD দিস ইজ ইকুয়াল টু AE ডিভাইডেড বাই EC। তো এই রেজাল্টের সাপেক্ষে আমরা আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা কিন্তু রিডাকশন করতে পারি। সেটা কি রকম একটু আমি দেখি। আমরা এখানে এটাকে যদি উল্টে দিই, এটা ইমপ্লাই করে কি না আমি বলতে পারি কি DB দিস ডিভাইডেড বাই AD দিস ইজ ইকুয়াল টু এটাকে বলতে পারি কি না EC ডিভাইডেড বাই এই। এখন উভয় পক্ষে আমি 1 যোগ করলাম, এখানে 1 যোগ করলাম, এখানেও 1 যোগ করলাম। তাহলে এটা ইমপ্লাই করে কি না AD প্লাস DB হোল ডিভাইডেড বাই AD this is equal to EC plus AE whole divided by AE। তাহলে আমরা কি পেলাম AD plus DB। তাহলে আমরা বলতে পারি না এটা হলো কি AB whole divided by AD, যেমন আছে সেরকম লিখে দিই this is equal to EC plus AE that is equal to AC whole divided by AE। এইটা হলো কি না এইটা। তাহলে আমরা কি পেলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যেহেতু এইটা সমান্তরাল, তাহলে নিশ্চয়ই এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এবং এইটা হলো কি সাধারণ শীর্ষকোণ। তাহলে ADE এবং DBC এই দুটো ত্রিভুজ যেটা হলো তারা কিন্তু সদৃশ্যকোণী। আমরা তো আগে জেনেছি দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তারা সদৃশ্যকোণী হবে। এবং থ্যালেস এখানে বলেছিলেন যে দুটি ত্রিভুজ তাহলে সদৃশ্যকোণী, তাদের বাহুর অনুরূপ বাহুগুলির অনুপাত, তাহলে AD এর অনুরূপ বাহু কি নিশ্চয়ই AB। তাহলে AD ডিভাইডেড বাই AB বা AB ডিভাইডেড বাই AD যাই বলি না কেন, এইটা দিস ইজ ইকুয়াল টু AC ডিভাইডেড বাই AE। তাহলে এখান থেকে আমরা বের করলাম যে সদৃশ্যকোণী ত্রিভুজ দুটো পেলাম তার দুটি বাহুর অনুরূপ বাহুগুলির অনুপাত কিন্তু সমান। শুধু এই রেজাল্টের উপর ভিত্তি করে তিনি আরো অন্যভাবে প্রমাণ করেছিলেন, সেটা আমরা পরের সেশনে পড়ব। তবে আজকে আমরা আরেকটা জিনিস জেনে রাখি যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি আরো দু ধরনের ত্রিভুজ দুভাবে এই BC বাহুর সমান্তরাল সরলরেখা D দুটি বর্ধিতাংশকে দুটি বাহুর ত্রিভুজের দুটি বাহুর বর্ধিতাংশ কিভাবে ছেদ করে, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা একই রেজাল্ট পাই। এরপরে আমরা বলবো কি যে এর কনভার্স থিওরেম, থ্যালেস থিওরেমের যে কনভার্স থিওরেম, কনভার্স মানে বিপরীত উপপাদ্যটাও কিন্তু সত্য। অর্থাৎ কি যদি এই একটি সরলরেখা DE এই ত্রিভুজ ABC AB এবং AC কে যদি সমানুপাতে বিভক্ত করে, তাহলে আমরা প্রমাণ করতে পারি DE এই সরলরেখাটি এই BC অর্থাৎ অপর বাহু সমান্তরাল হবে। তাহলে এটা কিন্তু থ্যালেসের কনভার্স থিওরেম। তোমরা একটু বাড়িতে ট্রাই করো। আজকে আমরা মূলত করব এক্সারসাইজকে নিয়ে, যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরপর করে যাব। তোমরা সঙ্গে বইগুলো রাখো, কারণ আমি দাগ নাম্বার দেখে যখন অঙ্কগুলো করাবো তখন তুমি বই দেখে অঙ্কগুলো পড়বে এবং আমি সমাধান করব। তাহলে আমরা আজকে সমাধান করব 18.2। কোষে দেখি 18.2। আমরা প্রথম অঙ্কে চলে আসছি। যে প্রথম অঙ্কে যেটা দেওয়া আছে 1 নম্বর দাগে 1 নম্বর যেটা দেওয়া আছে ABC একটা ত্রিভুজ আছে, BC এর সমান্তরাল সরলরেখা PQ এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে না AP দৈর্ঘ্য 9 একক। এখন এই PB দৈর্ঘ্য এটা দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি x বলে দেওয়া আছে। এই দৈর্ঘ্য আর এই AQ দৈর্ঘ্য এই দুটি সমান, আমি ধরে নিলাম এটা যদি x হয় তাহলে এটাও x হবে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে CQ = 4। তাহলে আমাদের বের করতে হবে যে PB অর্থাৎ কি x টা বের করতে হবে। তো থ্যালেসের যে থিওরেম আছে আমরা জানি যে
এই এপি অর্থাৎ কি আমরা জানি কি এপি ডিভাইডেড বাই বিপি দিস ইজ ইকুয়াল টু এ কিউ ডিভাইডেড বাই সি কিউ, এটা আমরা জানি। তাহলে ইনফরমেশন গুলো শুধু পুট করে দিই আমরা। এটা 4 হোল ডিভাইডেড বাই অর বিপি ইজ ইকুয়াল টু আমি x ধরে নিয়েছিলাম, এ কিউ ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল ডিভাইডেড বাই এটা ইজ ইকুয়াল টু এটা 4 না এটা 9 ছিল, এটা 4। ইট ইমপ্লাইজ যে কোনাকুনি গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু আমরা পজিটিভ ভ্যালুটা নেব 6 ইউনিট, এত একক। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল, অর্থাৎ পিবি দৈর্ঘ্যটা হলো কত, পিবি সমান কত 6 ইউনিটস। এরপর নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে একের দাগে 2, সেটা হলো কি এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ইনফরমেশন গুলো দেওয়া আছে যে বিপি এই অংশটা এপি এর দ্বিগুণ, আমি যেটা dx ধরি এটা 2x একক হবে। আবার বলে দেওয়া আছে যে সি কিউ এই দৈর্ঘ্যটা যা এই দৈর্ঘ্যটা থেকে 3 একক বেশি, তাহলে এটা যদি y হয় তাহলে এটা নিশ্চয়ই y প্লাস 3 হবে। তাহলে ঠিক থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে y ডিভাইডেড বাই y প্লাস 3 অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এইটা দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x বাই 2x, বা এটাকে আমরা তো x তো নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা হাফ করে দিলাম, তাহলে হয়ে গেল কি 2y দিস ইজ ইকুয়াল টু y প্লাস 3। তাহলে আমরা বলবো কি y ইজ ইকুয়াল টু 3। এখন y ইজ ইকুয়াল টু 3 আমাদের চেয়েছে কি এসি, এসি মানে কি এখান থেকে এতটা, তাহলে আমরা একটু লিখবো যে এসি এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি y প্লাস y প্লাস 3 মানে কি 2y প্লাস 3। তাহলে y এর ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে গেছি, এটা পুট করে দিয়ে এখানে 6 প্লাস 3 এটা 9 ইউনিট, এত একক। তাহলে এটা হয়ে গেল। এবার 3 নম্বর প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এটা হলো কি না এ বি সি ত্রিভুজের এইটা হলো কি সমান্তরাল, বিসি এর এটাও সমান্তরাল, এবং এখানকার ইনফরমেশনটা হলো এইটা যদি x হয় তাহলে এটাও x হবে, অর্থাৎ এপি এর দৈর্ঘ্য যা সি কিউ এর দৈর্ঘ্য তা। তোমরা বই দেখে ইনফরমেশন গুলো নাও। এরপর বলে দিয়েছে যে এবি এই বাহুর দৈর্ঘ্যটা হলো কি 12 একক, তাহলে আমরা এইটা যদি x ধরে নিই তাহলে শুধু এইটুকু অংশটা হবে কত 12 মাইনাস x, আর এখানে বলে দিয়েছে যে এ কিউ ইজ ইকুয়াল টু 2। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি কি না x হোল ডিভাইডেড বাই 12 মাইনাস x দিস ইজ ইকুয়াল টু 2 বাই x। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ফ্যাক্টর করি কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা জানো সবাই, x প্লাস 6 ইনটু x মাইনাস 4 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যেটা পজিটিভ কোয়ান্টিটি পাবো x এর ভ্যালু, তাহলে আমরা লিখব x ইজ ইকুয়াল টু 4, কারণ x নট ইকুয়াল টু মাইনাস 6, কারণ দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। তাহলে উত্তরটা হলো কি x এর ভ্যালুটা চেয়েছে, cq এর ভ্যালুটা চেয়েছে, তাহলে আমরা বলে দেব অতএব cq ইজ ইকুয়াল টু কি 4 একক। তাহলে এই হলো কি 1 নম্বর দাগের অঙ্ক। আমরা এবার চলে যাব দ্বিতীয় নম্বর 2 নম্বর অঙ্কে। 2 এর দাগের অঙ্কটা দেওয়া আছে এরকম যে এ পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পি কিউ এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে x এবং এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে y, এমন ভাবে যাতে করে এই px সমান 2 একক, xq সমান 3.5 একক, আর py is equal to 4.25 ইউনিট, আর yr এটাকে বলা হয়েছে কি 7 ইউনিট। এখন আমাদের প্রমাণ করতে হবে যে xy এই x আর y সংযোজক সরলরেখা এই pqr এর সমান্তরাল কিনা। তো এটা আমি বলেছিলাম থ্যালেসের বিপরীত উপপাদ্য, আমি স্টেটমেন্টটা বলেছিলাম। আমরা তাহলে প্রুফ করব যে এইটা বাই এইটা অর্থাৎ কি px হোল ডিভাইডেড বাই xq এই অনুপাতটা কত। আমরা দেখলাম যে 2 ডিভাইডেড বাই 3.5, বা এটাকে লিখতে পারি কি 20 বাই 35, বা এটাকে লিখতে পারি কি 4 বাই 7। এরপর আমরা লিখব কি py হোল ডিভাইডেড বাই yr। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 4.25 হোল ডিভাইডেড বাই 7। তাহলে দেখলাম যে এখানে 4 বাই 7 ছিল, আর এই পাশের অনুপাতটা পেয়ে গেলাম 4.25 বাই 7। তাহলে দুটো তো আনইকুয়াল, তাহলে আমরা বলবো কি যে px হোল ডিভাইডেড বাই xq দিস ইজ নট ইকুয়াল টু py হোল ডিভাইডেড বাই yr। তাহলে আমরা বলছি কি না এই দুটি অনুপাত সমান নয়, অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এই দুটি সরলরেখা xy এবং qr এই দুটি সমান্তরাল হবে না, এটাই হবে কিন্তু উত্তর। এবার 2 নম্বরের অঙ্কে চলে আসছে। এখানে
পি কিউ আর একটা ত্রিভুজ, এক্স ওয়াই এই পি কিউ এবং পি আর এর উপর দুটো বিন্দু। এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেটা হলো এই যে ওয়াই আর এটা হলো 12 একক, পি ওয়াই এটা হলো 4 একক, এবং এখানে একটা বলা হয়েছে যে পি ওয়াই যা একক, যা দূরত্ব বা যা দৈর্ঘ্য সেটা হলো কি এক্স কিউ এর থেকে 2 একক কম। নিশ্চয়ই শুধু এইটুকু আমরা বলতে পারি তাহলে 6 একক, কারণ এর থেকে তো 2 একক কম, সেই জন্য 4। তাহলে এই গোটাটা জানি 8 একক প্রশ্নে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলবো px টা শুধু কত একক হবে, যে 8 - 6 = 2 একক, এত ইউনিট। তাহলে এবার ভেরিফিকেশন করি আমরা, px হোল ডিভাইডেড বাই x কিউ, তাহলে এটা হয়ে গেল কি 2/6 = 1/3। ঠিক একইভাবে আমরা যদি এইটা বা এইটা করি, এটাও তো 1/3, তাহলে আমরা বলবো কি দিস ইজ py হোল ডিভাইডেড বাই yr। তাহলে আমরা পেলাম কি px ডিভাইডেড বাই x কিউ হোল দিস ইজ ইকুয়াল টু py ডিভাইডেড বাই yr। তাহলে আমরা বলবো কি এক্ষেত্রে কি xy সমান্তরাল qy। তাহলে এখানে কিন্তু আমরা পেয়েছিলাম কি xy নট প্যারালাল কার সঙ্গে, না BC এর সঙ্গে, এটার সঙ্গে এটা প্যারালাল নয়। তাহলে এই দুটো উত্তর আমরা পেলাম। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর আসা যাক 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে আছে কি বলে দেওয়া আছে যে এই একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ বলে দেওয়া আছে কি ABC। এই ABC ত্রিভুজের AD হলো কি মধ্যমা, আমি ধরলাম এটা হলো AD হলো কি মধ্যমা। এই AD এর উপর P যে কোনো একটা বিন্দু, যে কোনো অবস্থানে। এরপর বলা হয়েছে যে BP যোগ করে বাড়িয়ে দেওয়া হলো, এটাকে Q বিন্দুতে ছেদ করেছে। আবার এই CP কে যোগ করে বর্ধিত করা হলো, এটাকে R বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই RQ সংযোজক রেখা এই BC এর সমান্তরাল। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, এটা আমরা করব খুব সুন্দর করে। প্রথমে দেখা যাক একটা অঙ্কন করি। অঙ্কনটা হলো কি, আমি এখানে P পয়েন্টটা এইটাই, P পয়েন্টটা হলো এইটা। এই B, P আর D এটাকে এমন করে বর্ধিত করা হলো M পর্যন্ত, যাতে করে এই PD সমান DM হয়। এরপর আমরা কি করব না এইটা আর এইটা যোগ করে দেব। তাহলে কি পেলাম না PBMC কি পেলাম, আমি শুধু প্রমাণটা লিখছি, অঙ্কনটা তোমরা লিখবে নিশ্চয়ই। কি কি অঙ্কন করলাম, অঙ্কনটা করলাম শুধু কি এই PD এর সমান করে এটাকে বর্ধিত করা হলো, PD এর সমান করে বর্ধিত করা যাতে করে PD সমান DM হয়। অর্থাৎ কি এইটাকে বর্ধিত করা হলো M পর্যন্ত এমন করে যাতে PD সমান DM হয়। তাহলে আমরা অলরেডি জানি যেহেতু AD হলো মধ্যমা, তাহলে BD আর BC তো সমান। আবার অঙ্কন অনুসারে এইটার সঙ্গে এইটা সমান। আমরা সামান্তরিকের ইম্পর্টেন্ট প্রপার্টি জানি যে BPCM এই চতুর্ভুজটি কি হবে, একটি সমান্তরিক হবে। এটা সবাই মনে রাখবে। কেন সমান্তরিক না, আমরা জানি কর্ণ দুটি যদি পরস্পর, চতুর্ভুজের দুটি কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। তাহলে এর পিছনে যুক্তি কি না PD সমান DM অঙ্কন অনুসারে। আর এটা তো প্রদত্ত দেওয়া আছে যে BD সমান DC, BD সমান DC, কারণ হলো কি এটি হলো মধ্যমা। তাহলে এই প্রমাণটা আমরা আগে করব। এরপর আমরা একটু দেখি আসল প্রমাণে চলে আসি। এই ত্রিভুজটার কথা ভাবলাম, এই বড় ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা দেখলাম যে BD, BM আর PC তো সমান্তরাল আমরা জানি। তাহলে BM নিশ্চয়ই এটা RP এর সঙ্গে সমান্তরাল, এইটার সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে ভূমির সমান্তরাল সরলরেখা, অর্থাৎ কি একটি বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা থ্যালেসের উপপাদ্য। তাহলে আমরা লিখতে পারি কি AR হোল ডিভাইডেড বাই RB দিস ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি যে AP হোল ডিভাইডেড বাই PM। তাহলে কিভাবে না, যেহেতু RP সমান্তরাল BM আর রেফারেন্স কি
থ্যালেস থিওরেম, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী। এরপর আমরা ঠিক এই ত্রিভুজটার কথা পাবো, এই যে ডটেড ত্রিভুজ আমরা দিচ্ছি, ঠিক অনুরূপে এই ত্রিভুজ থেকে পাই। এটা কোন ত্রিভুজ থেকে পাই? ত্রিভুজ, এটা উল্লেখ করতে হবে এ বি এম থেকে পাই। আবার ত্রিভুজ অনুরূপে আমরা বলতে পারি কি, অনুরূপে আমরা বলতে পারি কি ত্রিভুজ এ এম সি, এই দুটি ত্রিভুজের এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি একইভাবে যে এ পি হোল ডিভাইডেড বাই পি এম দিস ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউ সি। কারণ আমরা জানি যে এই এম সি সমান্তরাল পি কিউ, কারণ এইটা আর এইটা সমান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হবে। আর আমরা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী জানি যে এইটা হোল ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা। একদম অনুরূপে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা হলো কি 1 নম্বর রেজাল্ট, এটা হলো কি 2 নম্বর রেজাল্ট। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এ আর হোল ডিভাইডেড বাই আর বি দিস ইজ ইকুয়াল টু এ কিউ হোল ডিভাইডেড বাই কিউ সি। তাহলে আমরা কি পেলাম? এ আর হোল ডিভাইডেড বাই আর বি এ কিউ ডিভাইডেড বাই কিউ সি, এই দুটো সমান, এই দুটো রেশিও সমান। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা যেটা জানি, যদি কোনো সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে এই যে বিন্দু দুটি পেলাম আর আর কিউ, এই দুটি বিন্দু সংযোজক সরলরেখা অবশ্যই এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা যে আর কিউ সমান্তরাল বিসি, এটা হলো কি থ্যালেসের বিপরীত উপপাদ্য। তোমরা জানো যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এই বিই হলো কি মধ্যমা, আবার সি এফ আরেকটি মধ্যমা, তারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। এখন এ জি যোগ করা হলো, যেটা ইএফ কে ও বিন্দুতে ছেদ করেছে। এখন তোমরা জানো যে এই এ ও জি এই সরলরেখাটাকে যদি বর্ধিত করা হয়, এটাও তো মধ্যবিন্দু দিয়ে যাবে, এটাও তো মধ্যমা হবে, কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। আমি ধরে নিলাম এই বিন্দুটা হলো কি ডি। তাহলে আমরা জানলাম প্রথমে এই ত্রিভুজটার কথা ভাবি, এই এ বি ডি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটায় কি দেওয়া আছে না এই বিডি সমান্তরাল হবে কিন্তু এফও, কারণ আমরা জানি এইটা হলো কি মধ্যবিন্দু, এটা হলো মধ্যবিন্দু, কারণ মধ্যমাত্র। তাহলে এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখার তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক আমরা পড়েছিলাম। তাহলে সমান্তরাল বিসি সমান্তরাল ইএফ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি ও এফ সমান্তরাল বিডি। তাহলে যে ত্রিভুজটা ধরলাম সেটা একটু কনসিডার করি, এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ও হোল ডিভাইডেড বাই ও ডি, এইটা ডিভাইডেড বাই এইটা, দিস ইজ ইকুয়াল টু এ এফ হোল ডিভাইডেড বাই এফ বি। কারণ আমরা এখানে দেখলাম যে এফ ও এইটার সমান্তরাল হলো কি বিডি, এই জন্য আমরা লিখতে পারলাম থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এইটা সমান্তরাল এইটা, এই ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এখন যেহেতু এফটা হলো মধ্যবিন্দু, কারণ সি এফ মধ্যমা বলে, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য তো সমান, তাহলে এফ যা এফ বিও তা, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি এ ও দিস ইজ ইকুয়াল টু ওডি। দেখা যাক ওডি, ওডি, ওডি কে আমরা একটু ভেঙে লিখি। ওডি সমান কি না ও জি যুক্ত জিডি। এবার ও জি আমি একটা তথ্য দিই যে এই যে জিডি দেওয়া আছে, আমরা তো জানি কি জিডি হোল ডিভাইডেড বাই যদি আমরা বলি এজি, তাহলে আমরা এটা লিখতে পারি কি 1:2, কারণ এটা হলো কি ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র এই মধ্যমাকে 2:1 রেশিওতে বিভক্ত করে। তাহলে যেহেতু আমরা এটা আগে লিখছি 1:2 লিখলাম, কারণ আমরা এই জিডির ভ্যালুটা এখানে লিখবো, তাহলে প্লাস হাফ ইনটু আমরা লিখে দিলাম কিন্তু এজি। তাহলে দিস ইজ ইকুয়াল টু ওজি প্লাস হাফ ইনটু এই এজি কে আমি একটু ভেঙে লিখছি এও যুক্ত ওজি, তাহলে এখানে হয়ে গেল কি এও যুক্ত হাফ ওজি। তাহলে আমরা পেলাম কি এটা লিখে দিলাম অর এও, অর এও। এই হাফ এওটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে যাবে কি হাফ এও
আর এইটা হয়ে যাবে কত 3/2 OG। তাহলে কি হলো না আমরা লিখতে পারি নেক্সট লাইনে AO = 3OG। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তোমরা দেখো এটা ভালো করে লিখে ফেলবে, আমি জিনিসটা আমি কিন্তু বলে দিলাম কেমন করে করতে হবে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। এরপর আমরা 6 দাগের অঙ্কটা সমাধান করব। 6 দাগের অঙ্কটা দেওয়া আছে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। এই ট্রাপিজিয়ামের আমি ধরলাম এটা হলো কি ABCD ট্রাপিজিয়াম, ABCD ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু AB এবং BC, এর মধ্যবিন্দু নেওয়া হলো, মনে করি এটা হলো কি E আর এটাকে বলা হলো কি F। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই EF সংযোজক রেখাংশ এই সমান্তরাল বাহু দুটির সঙ্গে কিন্তু সমান্তরাল। অর্থাৎ আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা হলো এই যে AD সমান্তরাল EF আর সমান্তরাল BC। অর্থাৎ কি এই দুটো তো সমান্তরাল আমরা জানি, আমাদের এটা প্রমাণ করতে হবে যে EF টা এই দুটোর সঙ্গে সমান্তরাল, এটাই প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণের জন্য একটা কিন্তু অঙ্কন ভীষণ জরুরি। অঙ্কনটা হলো কি আমরা এটাকে বর্ধিত করলাম, মনে করি তারা P বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখলাম কি এখানে একটা ত্রিভুজ ফর্ম হলো। ত্রিভুজটা কি না ত্রিভুজ PBC। এই ত্রিভুজের আমরা দেখলাম যে AD BC এর সঙ্গে সমান্তরাল, AD সমান্তরাল BC। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি যে এইটা হোল ডিভাইডেড বাই এইটা, this is equal to এইটা ডিভাইডেড বাই এইটা, কারণ এটা তো এটা সমান্তরাল। তাহলে আমরা তাই লিখলাম যে AP হোল ডিভাইডেড বাই AB, this is equal to PD হোল ডিভাইডেড বাই কি DC। এখন নেক্সট লাইনে আমি লিখবো এটা যে AP হোল ডিভাইডেড বাই এই AB কে আমরা লিখতে পারি না, যেহেতু এটা হলো মধ্যবিন্দু, তাহলে 2 into A আমি তাই লিখলাম 2 into A, this is equal to PD হোল ডিভাইডেড বাই এই CD, এইটাকে আমরা লিখতে পারি 2 into DF, 2 into DF। তাহলে এই 2 2 কেটে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি AP হোল ডিভাইডেড বাই AE, this is equal to PD divided by DF। অর্থাৎ কি পেলাম রেজাল্টটা? পেলাম যে এইটা হোল ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু এইটা হোল ডিভাইডেড বাই এইটা। এটা কি মিন করে যে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমি এটাকে বলতে পারি যে AD সমান্তরাল BE। তাহলে এটা ইমপ্লাই করে কি না AD সমান্তরাল EF। আবার আমরা কি জানি যে AD সমান্তরাল BC, এটা তো আগেই জানি আমরা, এটা ট্রাপিজিয়ামের ধর্ম যে দুটি সমান্তরাল বাহু থাকবে। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো কি না এইটা। তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো। যেটা করতে বলে দেওয়া আছে সেটা করলাম আমরা, তোমরা কিন্তু একটু সুন্দর করে লিখবে। আমি এটা একটু বলে দিলাম। প্রথমে লিখবে কি ABC ত্রিভুজের এইটা সমান্তরাল এইটা, তারপর থ্যালেসের উপপাদ্য অনুযায়ী পাই এইটা সমান এইটা। আবার যেহেতু এখানে লিখবে যে এই E আর F টা হলো মধ্যবিন্দু, তাহলে এটাকে রিপ্লেস করলাম এইটা দিয়ে, এটাকে রিপ্লেস করলাম এইটা দিয়ে। এটা কথাগুলো কিন্তু তোমরা সবাই লিখবে কিন্তু, তারপর কনক্লুশনে আসবে। এরপর আমরা নেক্সট প্রবলেমটা সমাধান করব। এরপর আমরা 7 নম্বরের দাগের অঙ্কটা যেটা আছে সেটা একটু দেখে নিই। প্রবলেম 7টা দেওয়া আছে কি না ABC যে কোনো একটা ত্রিভুজ ABC, এই ABC ত্রিভুজের এই BC এর উপর যে কোনো একটা বিন্দু নেওয়া হলো, সেটাকে বললাম কি D। তাহলে আমরা এটা যোগ করে দিলাম। এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে এই ABD ত্রিভুজের ভর কেন্দ্র P, নিশ্চয়ই ভেতরে থাকবে এখানে চিত্র অনুযায়ী। এরপর আমরা বলবো কি ADC ত্রিভুজের ভর কেন্দ্র হলো কি Q। প্রমাণ করতে হবে যে এই PQ সমান্তরাল BC। তাহলে প্রমাণটা করতে হবে কি PQ সমান্তরাল BC। তাহলে এটা প্রমাণ করব। তো একটা অঙ্কন করে নেওয়া যাক। আমরা এটা যোগ করে দিলাম, AP যোগ করে বর্ধিত করলাম, মনে করি এটা হলো কি E বিন্দুতে ছেদ করলো। আবার এটাকে যোগ করে বর্ধিত করলাম, মনে করি এটা F বিন্দুতে ছেদ করলো। তো তোমরা সবাই জানো যে মধ্যমা কে ভর কেন্দ্র সবসময় কোন রেশিওতে ডিভাইড করে 2:1। এটাও কিন্তু 2:1।
তাহলে আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে উত্তরটা, যেহেতু পি হলো কি না এই এ বি ডি ত্রিভুজের ভর কেন্দ্র, অতএব আমরা লিখতে পারি যে এপি হোল ডিভাইডেড বাই পিই দিস ইজ ইকুয়াল টু 2/1। কারণ হলো কি না পি হলো ত্রিভুজ এ বি ডি এর সেন্ট্রয়েড, অর্থাৎ কি ভর কেন্দ্র। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে পাই এ কিউ হোল ডিভাইডেড বাই কিউ এফ দিস ইজ অলসো ইজ ইকুয়াল টু 2/1। কিউ হলো ত্রিভুজ এ ডি সি এর ভর কেন্দ্র, ইংরেজিতে যাকে বলা হয় কি সেন্ট্রয়েড। এখন আমরা এই দুটোকে রেজাল্টকে দেখে আমরা বলতে পারি যে এপি হোল ডিভাইডেড বাই পিই দিস ইজ ইকুয়াল টু এ কিউ হোল ডিভাইডেড বাই কিউ এফ। তাহলে আমরা বললাম কি যে এইটা ডিভাইডেড বাই এইটা দিস ইজ ইকুয়াল টু এ কিউ ডিভাইডেড বাই কিউ এফ। তার মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ পি কিউ সমান্তরাল, এটা থ্যালেসের বিপরীত অনুযায়ী উপপাদ্য, পি কিউ সমান্তরাল ইএফ সমান্তরাল বিসি। কারণ ইএফ সরলরেখা যা বিসি সরলরেখাও তাই। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রমাণটা করব। এখানে কিন্তু লিখতে হবে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। আর এখানে যা লিখলাম সেগুলো কিন্তু লেখো, ত্রিভুজের কথাটা উল্লেখ করবে। আমরা এখানে যে তথ্যটা জানি যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে বিভক্ত করে, এখানে নোট একটা লিখে দিও যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে বিভক্ত করে। সেই জন্য কিন্তু আমরা এটা লিখলাম, এটাও লিখলাম। এইভাবে রেজাল্টটা কিন্তু প্রুফ করতে হবে একটু। তাহলে নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এরপর আসা যাক প্রবলেম 8। 8 এ বলে দেওয়া আছে যে একটা ভূমি কিউআর, এই কিউআর এর একই দিকে দুটো ত্রিভুজ আমরা অঙ্কন করব। এই একটা ত্রিভুজ আঁকলাম, এইটাকে বললাম কি পি কিউআর, আর একটা ধরলাম এস কিউআর। অর্থাৎ ভূমি একটা, ভূমির একই দিকে দুটো ত্রিভুজ আছে, এটা হলো কি পি কিউআর আর একটা হলো কিউআরএস। তাহলে এই দুটি যে ত্রিভুজ হলো এদের ক্ষেত্রফল কিন্তু সমান, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে ত্রিভুজ পি কিউআর সমান ত্রিভুজ কিউআরএস, এই দুটি ক্ষেত্রফল কিন্তু সমান বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কি তথ্য পাই, যদি আমরা এইটা যোগ করে দিই, যেহেতু তারা একই ভূমির উপরে আছে, তাহলে নিশ্চয়ই পিএস এটা ইমপ্লাই কি করে না পিএস সমান্তরাল কিউআর, এটা কিন্তু আমরা পাই পিএস সমান্তরাল কিউআর। এরপর আবার বলে দেওয়া আছে যে এই যে ত্রিভুজ এইটা আর এইটা মধ্যমা, একটা হলো কি এফ আর একটা হলো কি জি। তাহলে প্রমাণ করতে হবে যে কি এফ জি সমান্তরাল কিউআর। তাহলে কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি এফ জি সমান্তরাল কিউআর। তাহলে এটা আমরা বলবো কি যেহেতু এটা ভর কেন্দ্র এফ, তাহলে এটা হলো কি মধ্যবিন্দু, একটু নাম দিয়ে দিই, সাপোজ এটা হলো কি ই। আবার এটা হলো কিন্তু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু হবে কারণ এটা হলো কি মধ্যমা, মধ্যমার উপরেই ভর কেন্দ্র আছে। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর আমরা প্রমাণটা করব। প্রমাণটা হলো কি, প্রমাণ লিখলাম প্রমাণ। এখন ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এর থেকে কি পাই না আমরা দেখলাম যে পি এফ ডিভাইডেড বাই ই এফ, পি এফ হোল ডিভাইডেড বাই এফ ই, এইটা ইকুয়ালটা আমরা জানি কি 2:1। কারণ এখানে লিখতে হবে কি ভর কেন্দ্র এফ মধ্যমাকে 2:1 এর সাথে বিভক্ত করে, সেজন্য লিখলাম। এরপর আমরা লিখব কি ত্রিভুজ, এই ত্রিভুজটার কথা বস এস কিউ আর, এস কিউ আর এই ত্রিভুজ থেকে আমরা কি পাই না এস জি হোল ডিভাইডেড বাই জিই, এইটা ইকুয়াল টু আমরা পাই কিন্তু 2:1। এক্ষেত্রেও পাই ঠিক একই, লজিকটা হলো কিন্তু একই। এরপর আমরা এখান থেকে আমরা এখানে লিখছি যে এই দুটো কিন্তু 2:1 রেশিওর সঙ্গে সমান। তাহলে আমরা নিশ্চিত আমরা লিখতে পারি যে পি এফ হোল ডিভাইডেড বাই এফ ই দিস ইজ ইকুয়াল টু এস জি ডিভাইডেড বাই জিই। অর্থাৎ আমরা একটু যদি উল্টিয়ে লিখি যে ই এফ
হোল ডিভাইডেড বাই পি এফ দিস ইজ ইকুয়াল টু জিই হোল ডিভাইডেড বাই এস জি। তাহলে কি পেলাম না এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে আমরা বলতে পারি থলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, অতএব আমরা এখানে লিখতে পারি অতএব এফ জি সমান্তরাল কি না এসপি, অর্থাৎ কি এফ জি সমান্তরাল এসপি থলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। আবার আমরা আগে প্রমাণ করে আগে রেখেছিলাম যে এসপি বা পিএস সমান্তরাল হলো কি কিউ1। তাহলে এই রেজাল্ট আর এই রেজাল্ট এই দুটোকে আমরা যদি একসঙ্গে লিখি তাহলে আমরা লিখতে পারি কি না এফ জি সমান্তরাল এটা হয়ে যাবে কত কিউ1, কারণ এটা এসপি বা পিএস একই কথা, সমান্তরাল কিউ1। এইটা কিন্তু আমাদের প্রুফ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু প্রমাণটা লিখবে তোমরা। প্রথমে ফার্স্ট পয়েন্টটা লিখবে কি এই দুটো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই ভূমির উপরে আছে, তাদের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি কি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, অতএব এসপি সমান্তরাল কিউ1। এই পর্যন্ত হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে লিখবে কি পি কিউ আর ত্রিভুজ থেকে পাই এইটা বা এইটা সমান 2:1, কারণ এফটা হলো কি এই ত্রিভুজের ভরকেন্দ্র, কারণ এটা মধ্যমাকে 2:1 হিসেবে বিভক্ত করে। ঠিক একই কারণের জন্য অনুরূপে এস কিউ আর ত্রিভুজ থেকে পাই এইটা ডিভাইডেড বাই এইটা, এটাও 2:1। তাহলে এই দুটো রেজাল্ট থেকে আমরা পাই এইটা থেকে পাই এইটা। তাহলে এটা থলসের বিপরীত অনুযায়ী আমরা লিখতে পারি এইটা ডিভাইডেড বাই এইটা বাই এইটা হলে তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান্তরাল। আমরা আগে প্রমাণ করেছিলাম এটার সঙ্গে এটা সমান্তরাল, অতএব এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এইভাবে প্রমাণটা লিখতে হবে। আমরা নেক্সট প্রবলেমে আমরা চলে আসছি 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটি হলো এই যে দুটি ত্রিভুজ, একটা হলো কি এবিসি ত্রিভুজ আর একটা হলো কি বিডিসি ত্রিভুজ। দুটি ত্রিভুজের একটি ভূমি এবং তারা ভূমির একই দিকে অবস্থিত। তাহলে আমি বলছি কি আমি ধরলাম এই হলো কি একটা এবিসি ত্রিভুজ এবিসি, আরেকটা ত্রিভুজের কথা বলছি আমি ধরলাম কি এইটা হলো কি আরেকটা ত্রিভুজ, ধরলাম এটা হলো কি না বিডিবিসি, এটা একই ভূমির একই দিকে অবস্থিত। এখন বলা আছে যে বিসির উপর যে কোনো একটা বিন্দু নেওয়া যায়, ধরলাম এটা হলো কি ই হলো একটা বিন্দু। এবার এই এবি এর সমান্তরাল সরলরেখা একটা টানা হলো, ধরলাম আচ্ছা আমি একটু সাইড করে নিই, এটা ই নিলাম। আমরা নিলাম এই ই পয়েন্ট দিয়ে বি এর একটা সমান্তরাল সরলরেখা আমরা আঁকলাম। এই বি এর সমান্তরাল মোটামুটি এই বি এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম। মনে করি এটা একটা বিন্দুতে ছেদ করেছে, মনে করি এটা হলো কি এফ। এরপর এই ই বিন্দু দিয়ে আরেকটা সমান্তরাল সরলরেখা টানা হলো এই বিডি এর, এটা বিডি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, মনে করি এটা হলো কি জি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই এফ আর জি যদি যোগ করে দিই তাহলে এটি এবির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না এফ জি এইটা সমান্তরাল কি এবি। তোমরা বই থেকে একবার ভালো করে পড়ে নাও। তাহলে প্রমাণ করতে হবে যেটা আমরা দেখলাম এখানে এফ জি সমান্তরাল এবি। তাহলে প্রমাণটা আমরা করব। প্রমাণটা তোমরা দেখে নাও। আমরা প্রথমে দেখছি কি এ বি সি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা এখানে দেখলাম কি দেখলাম না এই এফ ই এফ টা কার সঙ্গে সমান্তরাল না এ বি এর সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে থলসের উপপাদ্য থ্যালেসের উপপাদ্য অনুযায়ী সিই হোল ডিভাইডেড বাই ইবি এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি সিএফ হোল ডিভাইডেড বাই এফ এ। এক নম্বর লিখবে এখানে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী। এরপর আমরা যে ত্রিভুজটা নেব সেটা হলো কি ত্রিভুজ সিডিবি। এই ত্রিভুজের আমরা এখানে কি দেখলাম না ইজি কার সঙ্গে সমান্তরাল, সমান্তরাল টু বিডি। তাহলে এক্ষেত্রে আমরা থলসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি সিই হোল ডিভাইডেড বাই ইবি দিস ইজ ইকুয়াল টু সিজি হোল ডিভাইডেড বাই জিডি। এটা আমরা লিখতে পারি। এটাকে 2 নম্বর দিলাম। এটাও ঠিক একই থ্যালেসের উপপাদ্য অনুযায়ী। তাহলে 1 আর 2 থেকে আমরা পাই 1 ও 2 থেকে আমরা কি পাই না যেহেতু সিই
ডিভাইডেড বাই ইবি লেফট হ্যান্ড সাইডে আছে, এইটা আর এইটা ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা। তাহলে আমরা তাই লিখলাম CF হোল ডিভাইডেড বাই FA দিস ইজ ইকুয়াল টু CG হোল ডিভাইডেড বাই GD। তাহলে একটু দেখে নেওয়া যাক আমরা কি পেলাম। CF মানে কি এই দূরত্ব, ডিভাইডেড বাই FA মানে কি এই দৈর্ঘ্য, হোল ডিভাইডেড বাই দিস ইজ ইকুয়াল টু CG ডিভাইডেড বাই GD। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে পাই যে ত্রিভুজ CDA, এই ত্রিভুজের কি পাই, থলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি কি না, অবশ্যই FG এই সংযোগ সরলরেখা, F এবং G সংযোগ সরলরেখা, এটা কার সঙ্গে সমান্তরাল হবে না AD এর সঙ্গে সমান্তরাল হবে। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইভাবে তোমরা লিখবে। তাহলে এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করো, নিশ্চয়ই পারবে, কারণ এগুলো অঙ্ক করে নিলে যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ আছে যে বা শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা কিন্তু ইজিলি সমাধান করতে পারে। তো ট্রাই করো সবাই বাড়িতে।